আর কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মুড়িও কি একদম নরম হয়ে গেছে? ফেলে না দিয়ে কিভাবে আপনারা সেটা মুচমুচে করে নিতে পারবেন? ওয়াশ বেসিনের মধ্যে আপনারা তেল দেবেন কিসের জন্য? স্টিলের বাসনের নতুনের মতো গ্লেজ চলে গেছে, কিভাবে একদম নতুনের মতো গ্লেজ ফিরিয়ে আনতে পারবেন? প্যান্টের মধ্যে সেফটি পিনের ব্যবহার করবেন কিসের জন্য? তাছাড়াও রয়েছে আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল, যেগুলো আমাদের সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে, খরচও কিন্তু কিছুটা কমিয়ে দেবে। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি কলা। কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসে, আমরা নিজেরাও খাই, বাচ্চাদেরও কিন্তু খাইয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, ওপর থেকে আমরা অনেক সময় দেখে বুঝতে পারি না যে কলাটা পাকা না ভেতর থেকে অনেকটাই কাঁচা রয়েছে। তো যার কারণে কি হয়, আমরা যখন বাড়িতে নিয়ে আসি বাচ্চাদের খেতে দিই, তখন দেখা যায় সেই কলা কিন্তু খাওয়া যায় না, অনেক সময় এতটাই কষা থাকে, ভালোভাবে পাকে না। তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়, আপনারা কি করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল রয়েছে। চালটা কি করবেন, প্রথমে এইভাবে করে কিছুটা ফাঁকা মতো অংশ করে নেবেন। এবার যে কলাগুলো আপনাদের কষা বলে মনে হবে, ঠিকভাবে পাকবে না, সেই কলাগুলো চালের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন, বোটার অংশটা কিছুটা খালি রাখবেন। তারপর আপনারা ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন। তবে আপনাদের কলাটা কতটা কষা রয়েছে বা কতটা পাকেনি সেই অনুযায়ী কিন্তু আপনারা রাখবেন। তবে আমার যেহেতু খুব বেশি কষা ছিল না, যার কারণে আমি এইভাবে করে 4 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর আমি এখান থেকে কলাগুলো বের করে নেব, তারপর কিন্তু আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন 4 ঘন্টা পর কলাটা কিন্তু আমি এখন বেরও করে নিয়েছি। এবার এই কলাটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের যদি কলাটা এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এইভাবে করে সহজেই পাকিয়ে নিতে পারবেন, কোনো রকমের কেমিক্যাল বা কার্বাইড দেওয়ারও কিন্তু প্রয়োজন হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি কিছুটা তুলো, আর নিয়েছি এখানে একটা ধূপের কাঠি। তবে চাইলে এখানে আপনারা কিন্তু অন্যান্য কোনো পরিষ্কার কাঠিও ব্যবহার করতে পারেন। কিছুটা তুলো নিয়েছি, তুলোটা হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। এবার এইভাবে করে পাতলা করে নেব। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এই তুলোটাকে এভাবে রেখে দেব, আর যে ধূপের কাঠিটা নিয়েছি সেটা কি করব, যেদিকে ধূপের মশলাটা লাগানো নেই সেটা এইভাবে করে দিয়ে হাত দিয়ে আমি এইভাবে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নেব। তারপর কাঠিটার থেকে তুলোটাকে আমি বের করে নিচ্ছি। এবার হাতের তালুতে রেখে হাত দিয়ে হালকা হাতে এরকম করে নেবেন, তাহলেই কিন্তু আমরা সুন্দরভাবে বাড়িতে সলতে বা পোলতে যেটাই বলেন না কেন বানিয়ে নিতে পারবো। আমরা অনেকেই বাড়িতে রেগুলার প্রদীপ দেওয়ার জন্য সলতের ব্যবহার করে থাকি। তো তাদের কাছে কিন্তু একটা খুবই দরকারি টিপস। কেন কি দেখবেন, আমরা বাজার থেকে যখন সলতে কিনে নিয়ে আসি, অনেকটাই দাম দিয়ে কিনে নিয়ে আসি। তো কিছুটা পরিমাণের তুলো নিয়ে আমরা যদি এইভাবে বাড়িতে সহজেই সলতে বানিয়ে নিই, তাহলে দেখবেন খুব কম খরচে অনেকগুলো সলতে বানিয়ে নিতে পারবো। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। একইভাবে আমি আরও বেশ কিছুটা সলতে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে, কতটা তাড়াতাড়ি কতগুলো সলতে বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। নিয়েছি একটা পাত্র, আর নিয়ে নিয়েছি এখানে কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন, একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার, 1 ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে, লেবুর রস নিলে কিন্তু চলবে না। দুটো উপকরণকে প্রথমে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু বাসনপত্র থাকে যেগুলো হয়তো অনেক দিন ব্যবহার করা হয় না, যার কারণে দেখা যায় সেই বাসনের মধ্যে একটা সাদা ছোপ দাগ পড়ে যায়। অনেক সময় দেখা যায় জলের আয়রনের কারণেও কিন্তু এই দাগ ছোপ থাকে, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটা ঘষা মাজা করলেও কিন্তু বাসনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু ফিরে আসে না। তবে আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন। ভিনিগার আর কোলগেট মেশানোর কারণে এটা এতটাই পাওয়ারফুল হয়ে যায়, এই ধরনের স্টিলের বাসনপত্রের মধ্যে যদি মিশ্রণটা বানিয়ে এভাবে হালকাভাবে ঘষে নেন, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন একদম নতুনের মতো চকচক করবে। তো দেখতেই পাচ্ছেন সব বাসনের মধ্যেই কিন্তু আমি মিশ্রণটা এইভাবে হালকা হাতে ঘষে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মুড়ি। মুড়ি আমরা কম বেশি অনেকেই কিন্তু খেয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়,
এই মুড়ি আমরা যে কৌটো বা ডিব্বাতে রাখি না কেন, কোনো কারণে যদি ঢাকনাটা ঢিলে হয়ে যায় বা হয়তো টাইট করে লাগানো না হয়, বা অনেক সময় এমনও হয় যে মুড়ি হয়তো আমাদের বেশি দিন বাড়িতে থেকে গেল, সেক্ষেত্রে দেখা যায় খাওয়া না হলে মুড়িটা অনেকটাই নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে সেই মুড়ি কিন্তু আমাদের কারোরই খেতে ভালো লাগে না, তখন এই মুড়ি আমাদের ফেলে দিতে হয়। তবে আপনারা কি করবেন, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবেন, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, তারপর মুড়িগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু এইভাবে করে 1 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না, না হলে কিন্তু মুড়িটা লাল হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কিছুক্ষণ মুড়িটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব আমি 5 মিনিটের জন্য, যাতে করে মুড়িটা একটু ঠান্ডা হয়ে যায়। তো 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মুড়িটা এখন ঠান্ডাও হয়ে গেছে, আর যে মুড়িটা নরম হয়ে গেছিলো সেই মুড়িটা কিন্তু এখন অনেকটাই মুচমুচে হয়ে গেছে। আশা করছি আপনাদের মুড়িটাও যদি অনেক দিন বাড়িতে থেকে যায় বা কোনো কারণে নরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের জিন্স প্যান্ট। বাচ্চা বা বড় আমরা অনেকে কিন্তু কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন নতুন এই ধরনের কোনো প্যান্ট কিনে নিয়ে আসা হয়, বোতামটা যখন এইভাবে লাগাতে যায়, দেখবেন বোতামের ঘরটা এতটাই ছোট থাকে যে আমরা কোনোভাবেই কিন্তু লাগাতে পারি না। অনেকটাই টানাটানি করতে গেলে অনেক সময় নখের মধ্যেও আমাদের কিন্তু ব্যথা হয়ে যায়, আর বাচ্চারা তো এই কাজটি করতেই পারে না। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সেফটি পিন রয়েছে। এখানে কিন্তু বড় সাইজের সেফটি পিন নেবেন। সেফটি পিনটাকে খুলে প্রথমে বোতামের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন, তারপর বোতামের ঘরের মধ্যে এইভাবে যদি হালকাভাবে আপনারা পরিয়ে নেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে বোতামটা লাগিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে একটা সেফটি পিনের সাহায্যে আমরা এইভাবে করে প্যান্টের বোতামগুলো লাগিয়ে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পাত্র। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো সর্ষের তেল। এই তেলটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে ভালো করে একটু গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এখন গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপর খুব ভালোভাবে এই তেলের সাথে মিশিয়ে নেব। তবে এই তেলটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেক সময় দেখবেন অতিরিক্ত জলে কাজ করার কারণে আমাদের হাতের যে আঙুলের ফাঁকের অংশগুলো থাকে তার মধ্যে এইভাবে করে লাল হয়ে যায়, চুলকানি হয়, ব্যথা করতে শুরু করে। বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার করলেও সহজে ঠিক হতে চায় না, আর এই সমস্যাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছিলো। তো এইভাবে করে আপনারা রাত্রে বা দুপুরে শোয়ার আগে যদি মিশ্রণটা বানিয়ে লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু যে অতিরিক্ত লাল হয়ে যায়, চুলকানি হয়, ব্যথা করতে শুরু করে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো দরজা রয়েছে। বিশেষ করে দেখবেন এই ধরনের কাঠের যদি দরজা থাকে আর যদি একটু বেশি পুরনো হয়, সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, যখন আমরা দরজা খোলা বন্ধ করি, দরজার যে কবজাটা থাকে সেখান থেকে একটা বিকট বাজে শব্দ কিন্তু শোনা যায়। অনেক সময় যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে, এই দরজার বিকট শব্দ শুনে কান্নাকাটিও করতে কিন্তু শুরু করে। তবে এই শব্দটা আপনারা কিভাবে ঠিক করে নিতে পারেন, আমি এখানে একটা সাবান নিয়েছি, আপনারা যে কোনো সাবানের ব্যবহার করতে পারেন। এইভাবে করে কবজার মধ্যে ঘষে দেবেন। এইভাবে যদি সাবানটা ঘষে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবেন সাবানের একটা আস্তরণ হয়ে যাবে। অনেক সময় জং পড়ার কারণেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তারপর আপনারা যদি দরজা খোলা বন্ধ করেন, দেখবেন এই সাবানের আস্তরণের কারণে কিন্তু কোনোভাবেই দরজা থেকে বাজে শব্দ বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখবেন আমাদের যদি মাছ নিয়ে আসা হয়, কোনো কারণে যদি রান্না করা না হয় বা যদি বেশি পরিমাণের আনা হয়, সেক্ষেত্রে হয়তো কিছুটা রান্না করি আর বাকিটা ফ্রিজে তুলে রাখি। তবে ডাইরেক্ট যদি ফ্রিজে কোনো বক্সে বা কন্টেনারের মধ্যে রাখা হয়, সেক্ষেত্রে অতিরিক্ত বরফ জমে যায়। তো আপনারা কি করবেন, কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়ে দেবেন, তারপর মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার যদি
আপনারা মাছটা কোনো কন্টেনার বা বক্সের মধ্যে ভরে রেখে দেন ডিপ ফ্রিজের মধ্যে, সেক্ষেত্রে দেখবেন তেল মাখানোর কারণে কি হবে, অতিরিক্ত বরফ কিন্তু জমবে না, আর যখনই আপনারা বের করবেন সাথে সাথে কিন্তু রান্না করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা লেবুর খোসা। লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে লেবুর রসটা ব্যবহার করার পর লেবুর খোসাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তো কিভাবে ব্যবহার করবেন, কিছুটা লবণ দিয়েছি, আঙুল দিয়ে এভাবে চেপে দিয়েছি। আমরা ওয়াশ বেসিনের ব্যবহার প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি, তবে ওয়াশ বেসিনটা আমরা প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলেও আমাদের যে ওয়াশ বেসিনের কলটা থাকে সেটা আমরা ভালোভাবে পরিষ্কার করলেও দেখা যায় অনেক সময় এইভাবে করে জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, যেটা কিনা দেখতে অনেকটাই বাজে লাগে। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে সেক্ষেত্রে ওয়াশ বেসিনটা পরিষ্কার আর কলটা যদি এইভাবে করে আয়রনের দাগ ছোপ থাকে সেক্ষেত্রে কিন্তু নিজেদেরই আমাদের ভালো লাগে না। তো যে লেবুর খোসার মধ্যে লবণটা দিয়েছি আমরা সেটা দিয়ে এইভাবে করে হালকাভাবে ঘষে নেব। যেহেতু লেবুর খোসার মধ্যেও কিছুটা হলেও লেবুর রস থাকে আর লবণের ব্যবহার করার কারণে এটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যায়, যার কারণে এই ধরনের কলগুলো যেমন একদম পরিষ্কার করে তুলতে সাহায্য করে, ঠিক সেরকমই আয়রনের দাগ ছোপও কিন্তু একদমই দূর হয়ে যায়। তো এইভাবে করে আমি ভালো করে কলটাকে ঘষে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের স্টিলের যে কলগুলো থাকে সেগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। তবে এই কলের মধ্যে আর যাতে আপনাদের আয়রনের দাগ না পড়ে সেক্ষেত্রে একটা কাজ আপনারা করে নিতে পারেন। তো কি করবেন, প্রথমে কলটাকে একটা সুতির কাপড় বা টাওয়ালের সাহায্যে ভালোভাবে মুছে নিতে হবে যাতে করে একটু জল না থাকে। এবার আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের সর্ষের তেল, কলটার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এইভাবেই যদি আপনারা এই কলের মধ্যে কিছুটা তেল মাখিয়ে দেন তাহলে কি হবে, যে জলের ছিটে পড়ুক না কেন কোনোভাবেই কিন্তু জলটা কলের মধ্যে থাকবে না। কিছুটা জল দিয়ে দেখাচ্ছি, তেল দেওয়ার কারণে জলটা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে, যার কারণে কি হবে কোনোভাবেই জলের আয়রনের দাগ ছোপও এই কলের মধ্যে পড়বে না। অবশ্যই কিছুটা তেল মাখিয়ে আপনারা রেখে দেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় কি হয় আমরা ডিম কিন্তু বাড়িতে নিয়ে আসি, তবে ওপর থেকে কেউই কিন্তু দেখে বুঝতে পারি না ডিমটা সম্পূর্ণ ভালো না ভেতর থেকে পচা রয়ে গেছে। তবে আপনারা যখনই ডিম বাড়িতে নিয়ে আসবেন একবার কিন্তু চেক করে নিতে পারেন যে ডিমগুলো ঠিক রয়েছে কি ঠিক নেই। তো কিভাবে চেক করবেন, একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার এই জলের মধ্যে আপনারা ডিমগুলো এইভাবে করে দিয়ে দেবেন। ডিমগুলো দেওয়ার সাথে সাথেই যদি দেখেন ডিমগুলো জলের ওপরের দিকে ভেসে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে ডিমগুলো কিন্তু খারাপ হয়ে গেছে, এই ডিমগুলো ভালো নেই। আর যদি ডিমগুলো জলের তলার সাইডে থাকে তাহলে বুঝে নিতে হবে ডিমগুলো সম্পূর্ণ ঠিক রয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।